প্রিয় ওয়াকাত তুতুপুতু লেভেনচুস পাইছো দিছে হাসনাত আব্দুল্লাহ লেভেনচুস। সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন, ওয়াই নট এনি আদার পারসন। ডক্টর মোহাম্মদ ইউনূস নামে মামলা আছে, তিনি একজন কনভিক্টেড পারসন। একজন কনভিক্টেড পারসন আসলে কিভাবে দেশের প্রধান উপদেষ্টা হতে পারে? আওয়ামী লীগ একটা লোক একেবারেই দেখতে পাচ্ছেন, এবং বাংলাদেশে তো আলটিমেটলি 30-40% পিপল আওয়ামী লীগকে সাপোর্ট করে। এই 30-40% পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত। সেনাপ্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে সিদ্ধান্তটা মেনে নিচ্ছি। তিতা লাগিছে আমাদের যারা বলতেন আমি আর্মি চিফের ভিসের লাইগা দেশের ক্ষতি করতেছি, তারা কোন গর্তের মাল এবার বুঝলেন তো। ওয়াকার 5ই আগস্ট থেকে বিপ্লবকে ব্যর্থ করার মিশন নিছে। ওয়াকারের মিশন না, মিশন কার সেটা আমরা দেখেছি। প্রিয় দেশবাসী, আপনারা জানেন আমরা দীর্ঘ 1.5 দশকের আওয়ামী জাহিলিয়াতের শাসনের পরে আজকে আমরা মুক্ত বাংলাদেশে যেই সংসদ ভবনকে আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছি, সেই সংসদ ভবনের সামনে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেই সংসদ ভবনে যাওয়ার জন্য আজকে আমরা মানিক মিয়া এভিনিউতে এসে দাঁড়িয়েছি। পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস, ডক্টর কনক সরওয়াল, এই 3 ব্যক্তি রাজনীতির মোড় ঘুরিয়ে দিচ্ছে। সেনাপ্রধানের খায়েশ ভারতের বড় প্রজেক্ট, এবং ভারতের কাছে ছাত্র জনতারও অনেক হয়তো বিক্রি হয়ে গিয়েছিল সেনাবাহিনীর কাছে, সবকিছু টস নস করে দিচ্ছেন এই 3 ব্যক্তি। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে আবার গণ অভ্যুত্থানের সৃষ্টি হবে। বিচারের আগে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই বলে জানান হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হক। আবারও বাংলাদেশ উত্তপ্ত হচ্ছে। জুলাই আগস্টে অনেক ইচ্ছা ছিল, কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও রাজপথে আসতে পারি নাই। কিন্তু এবার রাজপথে নামা লাগলে অবশ্যই নামবো। দ্রুত সম্ভব হলে আজকে এই মুহূর্তে আপনি সব রাজনৈতিক দলকে আপনার অফিসে ডাকুন। আজকে ডেকে তাদের কাছে রোজা মুখে উত্তর চান। ওই ভিতরে একটা বলে আসবে, বাহিরে বিবৃতি একটা দিবে, ফেসবুকে একটা লিখবে, পত্রিকায় আর একটা আসবে, মন্তব্য বক্তব্যতে ইনিয়ে বিনিয়ে বলবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই, তবে যারা অপরাধ করেছে তারা। আমার সাথে কোনো আওয়ামী লীগের কম্প্রোমাইজই নাই, কোনো অপরাধ নাই। এই দেশে আওয়ামী লীগের কোনো নিশ্চিহ্ন থাকতে পারবে না। এই আওয়ামী লীগ আমার দেশের খুনি, লুটেরা, হত্যাকারী, নির্যাতনকারী, নিপীড়নকারী, ওদেরকে নিষিদ্ধ করতে হবে। দর্শক শ্রোতা, বর্তমান দেশের ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সম্মুখে। প্রিয় দর্শক শ্রোতা, দেশের বর্তমান পরিস্থিতি কি এটা আমার আপনার সকলেরই খুব ভালো করেই জানা। এমতো পরিস্থিতিতে খুবই গরম কয়েকটা খবর নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। যেই খবরের বিশেষ অংশগুলো আপনারা ভিডিওর শুরুতেই মূল অংশগুলো আপনারা দেখছেন, তো দেখেই তো বুঝতে পেরেছেন যে আসলে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো যে আপনাদের ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মন্তব্য জানাতে হবে। তো চলুন তাহলে আর কথা না বাড়াই, একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো আমরা আগে শুনে আসি। দ্রুত সম্ভব হলে আজকে এই মুহূর্তে আপনি সব রাজনৈতিক দলকে আপনার অফিসে ডাকুন। আজকে ডেকে তাদের কাছে রোজা মুখে উত্তর চান। ওই ভিতরে একটা বলে আসবে, বাহিরে বিবৃতি একটা দিবে, ফেসবুকে একটা লিখবে, পত্রিকায় আর একটা আসবে, মন্তব্য বক্তব্যতে ইনিয়ে বিনিয়ে বলবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই, তবে যারা অপরাধ করেছে তারা। আমার সাথে কোনো আওয়ামী লীগের কম্প্রোমাইজই নাই, কোনো অপরাধ নাই। এই দেশে আওয়ামী লীগের কোনো নিশ্চিহ্ন থাকতে পারবে না। এই আওয়ামী লীগ আমার দেশের খুনি, লুটেরা, হত্যাকারী, নির্যাতনকারী, নিপীড়নকারী, ওদেরকে নিষিদ্ধ করতে হবে। আমাদের ইস্যু এখন একটাই, ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিন, আমরা সবাই শান্ত। আপনি নিষিদ্ধ করে দিন, আমরা সবাই শান্ত, প্রমিস করলাম। কিন্তু আপনি নিষিদ্ধ করবেন না, তারপরে পরিস্থিতি যদি ভিন্ন দিকে ধাবিত হয়, সেজন্য আপনাকেই দায়িত্ব নিতে হবে। অতএব ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে যে চ্যালেঞ্জটা দিলাম, আপনি এটা গ্রহণ করতে পারবেন? যদি পারেন জাতির বীর হিসেবে থাকবেন, না পারলে জাতির কাছে নিকৃষ্ট হয়ে বিদায় নিতে হবে। দেশ অশান্ত হওয়ার পূর্বেই ডক্টর মোহাম্মদ ইউনূস যে কাজটি এমার্জেন্সি এখনই করতে পারেন, তা হচ্ছে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় সকল রাজনৈতিক দলগুলোকে, রাজনৈতিক দলের প্রধানদেরকে যমুনায় ডেকে এমার্জেন্সি মিটিং করুন। আপনার সেই মিটিংয়ের সামনে তাদের সামনে লিখিত কাগজ দিন। কাগজে লেখা থাকবে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ আপনি চান কিনা। দলের নাম লিখুন, মতামত লিখুন, নিচে সিগনেচার করুন। আপনার ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের সকল রাজনৈতিক দল যখন উপস্থিত হবে, ওই পেপারটি তাদের হাতে বুঝিয়ে দিয়ে সাথে সাথে তাদের মতামত নিয়ে সেখানে যারা সিগনেচার করবে এই দলটি নিষিদ্ধের পক্ষে, তাদের ছবি জাতির কাছে প্রকাশ করুন। এই দল নিষিদ্ধ না চেয়ে যারা এই দলের পক্ষে দালালি করবে, ইনিয়ে বিনিয়ে বিভিন্নভাবে কথা বলবে, কিংবা নির্বাচনে আনতে চাইবে ভিন্ন নামে, তাদের ছবিটাও জাতির কাছে প্রকাশ করুন। আপনি হিরো হয়ে যেতে পারবেন, বাংলাদেশের মানুষের কাছে সকল বিতর্কের অবসান করতে পারবেন। আপনি বিশ্বের বিভিন্ন দেশের কাছে জবাব দিতে পারবেন যে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল চেয়েছে যেই কাজটি, আমার সেই কাজের বিকল্প করার কোনো ওয়ে নেই। যদিও আপনাদেরকে বারবার বলেছি, 5ই আগস্টে আপনাদেরকে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত দিয়ে দিয়েছে যে এই শেখ হাসিনা এবং ফ্যাসিবাদের পুনর্বাসন কোনোভাবে মেনে নিবে না। কিন্তু তারপরেও আপনারা ঘুরিয়ে ফুরিয়ে পেঁচিয়ে এই দলটাকে পুনর্বাসনের জন্য যে প্রচেষ্টা অব্যাহত রাখছেন, সেটাতে আপনি হালে পানি পাবেন না। বাংলাদেশে যদি কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে সিদ্ধান্তহীনতায় থাকে, ভুল করে, স্টেটমেন্ট রংলি দেয়,
এবং আওয়ামী লীগের পক্ষে কোনো অবস্থান গ্রহণ করে ইনিয়ে বিনিয়ে যে কোনো মূল্যে, তাদের অবস্থান বাংলাদেশে কিন্তু থাকবে না। কারণ বাংলাদেশে আওয়ামী লীগের অবস্থান যে পথে গিয়েছে, আওয়ামী লীগদের দোসরদের অবস্থানও সেই পথে যাবে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে এই কাজটি কেন করতে বলছি? আমি এজন্যই বলছি, আপনি একজন বড় খেলোয়াড়, আমি জানি আপনি একজন নোবেল লরিয়েট, আপনি বিশ্ববিখ্যাত ব্যক্তি, আপনি দেশি বিদেশি বিভিন্ন চক্রান্ত আপনি কিন্তু ধুলোয় মিশিয়ে দেওয়ার মতো যোগ্যতা, কৌশল, হেকমত আপনার জানা আছে। কিন্তু আপনি নিশ্চয়ই এখন যে সুযোগটা পেলেন, এই সুযোগ আর কোনোদিন আসবে না। আপনি যদি আজকের এই আওয়ামী লীগকে সমস্ত রাজনৈতিক দল ডেকে এনে নিষিদ্ধ না করেন, এই রাজনৈতিক দলগুলোই একটা সময় বলে ফেলবে যে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস চাইনি তাই নিষিদ্ধ হয়নি, ইউনূস সাহেবের সরকার চাইনি তাই নিষিদ্ধ হয়নি। আর আপনি যদি সত্যিকার অর্থে বাঘের বাচ্চা হয়ে থাকেন, আপনি এই মানুষগুলোকে ডেকে এনে তাদেরকে প্রশ্নের মধ্যে সামনে ফেলে দেন, রাজনৈতিক দলগুলোকে ডেকে এনে ইন্টারভিউ নিয়ে নিন, তাদেরকে ডেকে এনে কাগজে বলতে বলুন যে কে কি চায় কে কি চায় না। আজকে যদি আপনি তাদেরকে ডেকে এনে জাতির কাছে প্রকাশ করে দিতে পারবেন, জাতি আপনাকে হিরো হিসাবে মেনে নিবে, সমাজের মানুষের কাছে আপনি সমাদৃত হবেন। আর যেই দলগুলো আমার বিশ্বাস এই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চেষ্টা করবে, তারা ধূলিসাৎ হয়ে যাবে। আর যেই দল আওয়ামী লীগের বিপক্ষে থাকবে, আওয়ামী লীগকে পুনর্বাসন করবে না, তারাই আগামী রাজনীতিতে টিকে থাকবে। অতএব আমাদের পথ খোলা, পথ বেরি সহজ। এই সহজ কাজটা না করলে বাংলাদেশের জাতিগতভাবে, শ্রেণীগতভাবে, পেশাগতভাবে বিভিন্ন দল মত আদর্শের মানুষদের মধ্যে বিভিন্ন ধরনের মতানৈক্য তৈরি হবে। সেটা এক ধরনের গৃহযুদ্ধের দিকে ধাবিত হবে, যেটা বাংলাদেশের জন্য কোনোদিন কল্যাণকর নয়। বাংলাদেশের বিভিন্ন বাহিনী আমাদের দেশের সম্পদ, জাতির সম্পদ। আমাদের এই সরকার আজকে যদি অস্থিতিশীল পরিস্থিতি হয়, তাহলে এজন্য বিদেশিরা আজকের বিভিন্ন জায়গায় বসে নখ টাকাবে, আওয়ামী লীগ শেখ হাসিনা পিছনে বসে নখ টাকাবে। তারা এখন চাচ্ছে বাংলাদেশে যে কোনো মূল্যে যদি একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করা যায়, তাতেও তারা খুশি। আর এই বাংলাদেশে যদি কোনোভাবে যদি কারো পদত্যাগ করানো যায়, তাহলেও তারা খুশি। আর যদি বাংলাদেশে সেনা শাসন আনা যায়, তাতেও তারা খুশি। আর যদি বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করা যায়, তাতেও তারা খুশি। আর যদি বাংলাদেশে আপনার আমার মতামতকে উপেক্ষা করে আওয়ামী লীগকে পুনর্বাসন প্রক্রিয়ায় নতুন করে নির্বাচনে আনার সুযোগ করা হয়, সেটা সাবের চৌধুরীর নামে হোক আর আপনার কি বলে ওই যে অন্য আওয়ামী লীগের নেতাদের নামে হোক, সোহেল তাজের নামে হোক, তাতে আওয়ামী লীগের কোনো সমস্যা নেই। আওয়ামী লীগ চায় যে কোনো মূল্যে ফিরে আসতে। আর আমরা চাই আওয়ামী লীগ যে খুন করেছে, গুম করেছে, হত্যা করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, 16 বছর পর্যন্ত মানুষের ভোটাধিকার হরণ করেছে, তার সাথে আমার কোনো কম্প্রোমাইজ নাই। আমার ইস্যু একটাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। আমি আপনার বাংলাদেশে গত 8 মাস যেভাবে আমরা শান্ত থেকেছি, সুন্দরভাবে থেকেছি, আপনাদেরকে সমর্থন করেছি, আমরা সেভাবেই করে যাব। কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে আপনাদের বিরুদ্ধে যে জনগণ ফুঁসে উঠবে, সেটা আপনি থামাবেন কেমনে? আপনাকে ভাবতে হবে, বাংলাদেশে আপনাকে বসিয়েছে এই দেশের মুক্তিযুদ্ধ যেটা সংগঠিত হয়েছে, এই যে 24-এর গণ অভ্যুত্থান এবং যুদ্ধ সংগঠিত হয়েছে, এই যুদ্ধে অংশগ্রহণকারী ব্যক্তিরাই আপনাদেরকে ক্ষমতার মস্তদে বসিয়েছে। এই বাংলাদেশে ভাবলে হবে না যে বাংলাদেশ আপনি আমি কেউ স্বাধীন করে দিয়েছি। এই বাংলাদেশ সমস্ত জনগণ মিলে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনাকে বিতাড়িত করে স্বাধীন করেছে। এর মানে এই নয় যে আপনাদেরকে বসানোর পরে আপনারা শেখ হাসিনার কাজই করে যাবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, বিশ্বাস করেন আপনি এই রোল প্লেটা করেন? আপনি যদি এখন করতে পারেন, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, একদিনের মধ্যে বাংলাদেশের যত ক্ষোভ আছে, বিক্ষোভ আছে, সব দমন হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, এবং সবাই মিলে তখন আসল মুনাফিক চেনা শুরু করে দিবে। আপনি রাজনীতিবিদদের সাথে এই গুলিটা খেলুন, এই দাবার কোটটা ছেড়ে দিন, দেখেন কোন দল কিভাবে মন্তব্য করে, কোন ব্যক্তি কি মন্তব্য করে, কি কারণ তারা লেখে, নিষিদ্ধের পক্ষে কেন অবস্থান তারা নিতে পারে কি পারে না, সেটা স্পষ্ট হবে। আর যখনই স্পষ্ট হবে, তখন দেখবেন বাংলাদেশের মানুষ আপনাকে আর গালি দিবে না, তখন ওই রাজনীতিবিদদের মধ্যে কেউ যদি আওয়ামী লীগকে রক্ষা করতে চায়, তাকে গালি দিবে। অতএব আপনি কেন সেটা করছেন না? তিতা লাগিছে আমারে যারা বলতেন আমি আর্মি চিফের ভিসের লাইগা দেশের ক্ষতি করতেছি, তারা কোন গর্তের মাল এবার বুঝলেন তো। ওয়াকার 5ই আগস্ট থেকে বিপ্লবকে ব্যর্থ করার মিশন নিছে। ওয়াকারের মিশন না, মিশন কার সেটা আমরা দেখেছি। ওয়াকার 5ই আগস্ট থেকে ভারতের প্রেসক্রিপশনে চলিচ্ছে, যা যা করছে সব ইন্ডিয়ার প্রেসক্রিপশন। বিক্রম মিশ্র আসছে বাংলাদেশে ওয়াকারের সাথে ঘুটু করতে। ওয়াকার হাসিনার বোন জামাই, হাসিনার পরিবারের একমাত্র সদস্য যে বাংলাদেশে আছে। ওয়াকার কোন প্রোটোকলে বিক্রম মিশ্রের সাথে দেখা করে? বাংলাদেশের সার্বভৌমত্ব কোন রাষ্ট্রের কাছ থেকে সংকটে পড়তে পারে? ইন্ডিয়া তো। সেই ইন্ডিয়ার সেনাপ্রধানের সাথে বাংলাদেশের বিপ্লবোত্তর অবস্থা নিয়ে আলাপের কি আছে ওয়াকারের? বিক্রম মিশ্রের সাথে কিভাবে আলাপ করে সে? সবচেয়ে বড় কথা, বিক্রম মিশ্রের সাথে সে আলাপ করার আগে কোনো অনুমতি নিছে? নাই। এই ওয়াকার 600-এর বেশি আওয়ামী লীগার খুনি পুলিশকে রক্ষা করছে জনরোষ থেকে, তারপরে নিরাপদে পার করে দিচ্ছে সবাইকে। আয়নাঘরগুলোর এভিডেন্স ধ্বংস করছে ওয়াকার নিজে। প্রফেসর ইউনূসকে আয়নাঘরে ভিজিট করতে বাধা দিছে ওয়াকার নিজে, তারপরে আঙ্গুল উঁচায় হুমকি দিছে। কেউ না, আমি একা রুখে দাঁড়াইছি ওয়াকারকে। আমার বিরুদ্ধে চলে গেছে সবাই, আমার বিরুদ্ধে কি ভয়ঙ্কর ক্যাম্পেইন চালাইছে এই ওয়াকার আর তার সাঙ্গপাঙ্গরা। আমি কারো নাম বললাম না, আপনারা চেনেন সবাইকে। ওয়াকারের আসল মিশন তাহলে আসলে কি? আমরা ক্ষুদ্রকালে ক্লাস 1-এ মনে হয় একটা গল্প পড়তাম, গনি মিয়ার গল্প। আমার বয়সী সবাই জানেন। গল্পটা শুরুটা এরকম ছিল, গনি মিয়া একজন গরিব চাষী, তার নিজের জমি নাই, সে অন্যের জমি চাষ করে, এরকম আর কি। ওয়াকারের নিজস্ব মিশন নাই। ওয়াকার মিয়া একজন গরিব চাষী, তার নিজের মিশন নাই, অন্যের মিশন নিয়ে কাজ করে। চাঁদের যেমন নিজের আলো নাই, সূর্যের আলো প্রতিফলিত হয় চাঁদের পিঠে পড়ে, ঠিক একইভাবে ওয়াকার আসলে ইন্ডিয়ার মিশন পালন করে। ইনফ্যাক্ট আর্মির জেনারেলরা বেশিরভাগই ইন্ডিয়ান লেসপেন্সার, এদের মেরুদণ্ড বেচা দিছে মোদির কাছে, আর বিসি দিছে কার কাছে জানি না। এদিক সেদিক করলে বিসি ধরে চাপ মারে। এই ইন্ডিয়ান মিশন কি? ইন্ডিয়ান মিশন একটাই, আওয়ামী লীগকে ফিরে আনা,
আবার বাংলাদেশে তাদের রাজনীতি করতে দেওয়া। বিএনপিকে প্রতিশ্রুতি দিচ্ছে ওয়াকার এন্ড ইন্ডিয়া, সামনে নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে, যদিও আওয়ামী লীগ অংশ নেবে, কিন্তু আওয়ামী লীগ তো কোনো বড় দল হিসেবে সংসদে থাকবে না। তাহলে ইন্ডিয়ান দখলদারিটা মজবুত হবে কি দিয়া? সেটার আবার একটা তরিকা আছে। ইন্ডিয়া কখনোই বাংলাদেশে তার দখলদারি মজবুত করতে পারবে না যদি না সমাজে রাজনীতিতে ইন্ডিয়ান ন্যারেটিভগুলো বজায় না থাকে। কি কি সেই ন্যারেটিভ? মুক্তিযুদ্ধ, ধর্মনিরপেক্ষতা আর অসাম্প্রদায়িকতার পক্ষে বলতে হবে, জামাতকে বাংলাদেশের শত্রু বলতে হবে, ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে বলতে হবে। ঠিক এই কাজই করতেছে বিএনপি। দেখেন, সে অসাম্প্রদায়িকতার কথা বলতেছে, ধর্মীয় উগ্রবাদের কথা বলতেছে, ধর্মনিরপেক্ষতার কথা বলতেছে, মুক্তিযুদ্ধের কথা বলতেছে, চেতনার কথা বলতেছে, ৭২-এর সংবিধানের কথা বলতেছে। তার মানে আওয়ামী লীগ যা কিছু বলতো তার সবকিছু এখন বিএনপি বলতেছে। বিএনপি হয়ে উঠছে নতুন আওয়ামী লীগ। ইন্ডিয়া বিএনপিকে সেট করলো সরকারি দল হিসেবে, এখন তো বিরোধী দল লাগবে। এটা ইন্ডিয়া বিরোধী দল ঠিক করে দিতে চায় বাংলাদেশে। আওয়ামী লীগের জন্য জাতীয় পার্টি ঠিক করে দিয়েছিল বিরোধী দল হিসেবে। জাতীয় পার্টির নেতা হারামজাদা জিএম কাদের নির্বাচনের আগে ইন্ডিয়া যাইতো আর পানি পড়া নিয়ে আসতো এইভাবে। আবার বলতো ভারতের সাথে কি আলাপ হয়েছে তা কওয়া যাবে। হ্যাঁ, হারামজাদা, ওরে বাইরে রাখছেন কেন? হারামজাদাকে এক্ষুনি গ্রেপ্তার করেন। কি জন্য গ্রেপ্তার করবেন সেটা পরে দেখা যাবে, আগে গ্রেপ্তার করেন। দেখেন, ও তো মাখন খাইছে, মাখন খাইছে না? ও মাখনের জিনিসগুলো বের করা যাবে, কি কি মাখন খাইছে, ওই টাকা খাইছে, বাংলাদেশের টাকা খাইছে, ওইগুলো বের করা যাবে। ওকে আগে ঢুকান ভিতরে। বিএনপির বিরোধী দল হিসেবে ইন্ডিয়া আওয়ামী লীগকে চায়, এটা বিশুদ্ধ আওয়ামী লীগকে চায়, এটা ভালো আওয়ামী লীগকে চায়। আর এই আওয়ামী লীগ বানাইতে দায়িত্ব দিচ্ছে ওয়াকারকে ইন্ডিয়া। হ্যাঁ, গুয়ের আবার ভালো মন্দ, গু আমাশার গু হইতে পারে, ডায়রিয়ার গু হইতে পারে, শক্ত গু হইতে পারে, লেটকা গু হইতে পারে, গু গুই। আওয়ামী লীগের আবার ভালো মন্দ কি? আওয়ামী লীগ ভালো হইলেও সেটা গু, খারাপ হইলেও সেটা গু। এই ভালো আওয়ামী লীগে কে কে থাকবে আসেন সেটা দেখি। সাবের হোসেন চৌধুরী সভাপতি আর বডি সোহেল হবে সাধারণ সম্পাদক। এইভাবে আওয়ামী লীগ পুনর্গঠিত হবে। এই পুনর্গঠিত আওয়ামী লীগ নির্বাচনে যাবে, এটাই ভারতের সিদ্ধান্ত। বিএনপি একমত হয়েছে এটাতে। ওয়াকার এটা এক্সিকিউট করার দায়িত্ব নিছে, ওয়াকার এটা ঠিক করে দেবে। সবাইকে ডাকিচ্ছে, হাসনাতদেরকেও ডাকিছিল, সব রাজনৈতিক দল এটা ওকে করে বলে দিয়ে আসছে। এই যে ইউরোপের রাষ্ট্রগুলোর মধ্যে ব্রিটেনের সমর্থন আছে, ইংল্যান্ডের রাষ্ট্রদূত আছে না ঋষি সুনাকের নিয়োগ দেওয়া যে সারা কুক, ওই এইটা ঘুট পাকাচ্ছে বিদেশিদের তরফ থেকে। এই কারণে সাবের হোসেন চৌধুরীকে জেলে রাখা যায় না, এবং সেই জন্যই মাঝে মাঝে সাদা চামড়াগুলো আইসে মাঝে মাঝে ঘুটু করার চেষ্টা করে, বিভিন্ন জায়গায় ঢোকার চেষ্টা করে। নির্বাচন কমিশনও নাকি এরা ঢুকিছে, ওরা নাকি আবার ইলেকশন আবার মনিটর করবি, ইলেকশন মনিটর ঢুকু দিব একেবারে পিছন দিয়া। আর কে কে থাকবে এদের সাথে? শেখ ফজলেনুর তাপস, শিরিন শারমিন চৌধুরী, সেলিনা হায়াত আইভি, আর সিলেটের সাবেক মেয়র শিন শারমিন ওয়াকারের প্রোটেকশনে ক্যান্টনমেন্টে আছে এখনো। টাইম মতো ওয়াকার বের করবে, মানে ইন্ডিয়া যখন বলবে আর কি ওয়াকারকে। ও তো আবার ইন্ডিয়ার কথা ছাড়া সরে না, হারামতো করে না ও ইন্ডিয়ার কথা ছাড়া। শালা এমন একটা দেশ বানাইছে যার সেনাপ্রধান শত্রু দেশের আদেশ না শুনে কিছু করে না। Now coming on to specifically what you asked for Bangladesh, as far as Bangladesh is concerned, it is too early to take any decision for us. I am very clear, the present military to military relationship is very strong and we keep exchanging notes on regular basis to avoid any kind of misgivings. ওয়াকার আবার চালাক আছে, বলে আর্মি ইনস্টিটিউটে ক্ষতি করা যাবে না, কারণ হাইসানি। হ্যাঁ, যখন প্লট নেওয়া, গাড়ি নেওয়া, কদম ভুসি খাওয়ার, হাসিনার হোকাচাটা, তখন জেনারেলরা, আর যখন বাম্বু খায় জেনারেলরা, তখন ইনস্টিটিউটের পিছে লুকায়, মানে সৈনিকদের পিছে লুকায়। 5ই আগস্টে পেট মোটা ওয়াকার সৈনিকেরা তোমার সাথে ছিল, জুনিয়র অফিসাররা তোমার সাথে ছিল। জুলাই আগস্টে তো তুমি ছিল হাসিনাকে ক্ষমতা রাখার মিশনে, হাসিনার হোকাচাটার মিশনে ছিল। 5ই আগস্ট সৈনিক আর জুনিয়র অফিসারদের বন্দুকের নল ঘুরে গেছিল জালেমের দিকে, কোনো কমান্ড শুনে নাই সৈনিকেরা, নিজের বিবেকের কমান্ড শুনিছে ওরা। জেনারেলদের কেনা যায়, সৈনিকদের কেনা যায় না, কারণ ওরাই সেই সংখ্যাগরিষ্ঠ জনগণের সন্তান যারা দেশকে ধারণ করে। তোরা শালা মনে করিস দেশটা উপনিবেশ, তোরা কলোনি, আর ওরা মনে করে দেশটা আমার, সেজন্য বিবেকের কথা শুনে। আর তুই যেহেতু মনে করিস কলোনি, সেজন্য ইন্ডিয়ার কথা শুনিস। তোরা সব কটা জেনারেল ইন্ডিয়ার কথা শুনিস। এরা কৃষক শ্রমিকের সন্তান, দরিদ্র মধ্যবিত্তের সন্তান। এই সৈনিকেরা ওদের পিওর হার্ট, ওরা জানে ওদের সম্পদ একটাই, তা হচ্ছে বিবেক, তা হচ্ছে ইনসাফ। ওরা কখনো ভুল করেনি। 1971-এ করেনি, 75-এ 15ই আগস্টে করেনি, 75-এর 7ই নভেম্বরে করে নাই, 2024-এর 5ই আগস্টে করে নাই। ওরা আবারও দাঁড়াইতে হলে জনতার পক্ষে দাঁড়াবে, পেট মোটা জেনারেল ইন্ডিয়ান দালাল লেসপেন্সারদের পক্ষে দাঁড়াবে না। ওরা কোনোদিন মেরুদণ্ড বেছে দেওয়া জেনারেলদের পক্ষে দাঁড়াবে না। মুজিবকে জয় বাংলা করার সাহস হিম্মত সিনিয়র অফিসারদের হয় নাই, জেনারেলদের হয় নাই, হইছে সৈনিক আর জুনিয়র অফিসারদের। খালেদ মোশাররফের খুব ব্যর্থ করে দিছে সৈনিকেরাই আর জুনিয়র অফিসাররা। ভারতের কাছে বাংলাদেশের নতজানু আর্মির জেনারেলদের, সৈনিকেরা, জুনিয়র অফিসাররাও। ওয়াকার বাংলাদেশের সেনাপ্রধান থাকার নৈতিক অধিকার হারিয়েছে, বাংলাদেশের সেনাবাহিনীর ইজ্জতকে সে ধ্বংস করে দিচ্ছে, নিজের পজিশনকে সে খুনি হাসিনা তার দলের স্বার্থ ভারতের আজ্ঞায় পালন করতেছে। জনগণের টাকায় বেতন নেওয়ার নৈতিক অধিকার ওয়াকারের নাই। জনগণের টাকায় বেতন নিয়ে ইন্ডিয়ার এজেন্ডা পালন করা যায় না ওয়াকার মিয়া। এখন বুঝছেন কারা ছাত্রদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছড়াইছে, কারা ছাত্রদের ভিতরে অনৈক্য সৃষ্টি করেছে, কারা নাইদের মিটিংয়ে বরিশালে ঝামেলা করেছে, কারা এর ওর বিরুদ্ধে রয়্যাল এজেন্ট হওয়ার অভিযোগ তুলিছে, কারা আমাদের বিপ্লবী জনতাকে মব বলে অভিহিত করেছে, কারা আমাদেরকে বাংলাদেশের স্থিতিশীলতার শত্রু বলছে, এদের ভুলে যাবেন না। পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস, ডক্টর কনক সরওয়াল, এই 3 ব্যক্তি রাজনীতির মোড় ঘুরিয়ে দিচ্ছেন। সেনাপ্রধানের খায়েশ ভারতের বড় প্রজেক্ট, এবং ভারতের কাছে ছাত্র জনতারও অনেকে হয়তো বিক্রি হয়ে গিয়েছিল সেনাবাহিনীর কাছে, সবকিছু তস নস করে দিচ্ছেন এই 3 ব্যক্তি। এই 3 ব্যক্তি দেশপ্রেমিক। এই 3 ব্যক্তি আমাদের বিপ্লবকে রক্ষা করার নেতৃত্ব দিবেন। 75-15 আগস্টে একটা বিপ্লবের পর যেরকম আবার আওয়ামী লীগ ফিরে এসে ফেসিস্ট হয়ে উঠেছিল, সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, 24-এর বিপ্লবীদের যাতে আবার ফাঁসি না হয়, দেশ ছেড়ে পালাতে না হয়, সেজন্য বিপ্লবের পূর্ণতা দানকারী হিসাবে এই 3 ব্যক্তি নেতৃত্ব দিচ্ছেন, দিয়ে যাবে। দেখেন, রাজনীতিবিদদের প্রতি আস্থা রাখা যায় না। যেমন আমিরে জামাত নিজেই
সেনাবাহিনীকে দেশপ্রেমিক সার্টিফিকেট দিয়ে এখন তিনি নিজেই সেনাবাহিনীর বিরুদ্ধে ইঙ্গিতমূলক কথা বলতে বাধ্য হচ্ছেন। অথবা সেনাবাহিনীকে যেভাবে অ্যাবসলিউটলি দেশপ্রেমিক সার্টিফিকেট দিয়েছেন এটা জামাত শিবিরের লোকজনই পছন্দ করতে পারেনি। এর মানে আসলে পুরোপুরি আস্থা বা কারো উপর রাখা যায় না। রাজনীতিবিদদের অনেক লিমিটেশনস থাকে, অনেক স্বার্থ থাকে, অনেক রিয়ালিটিস থাকে। যেমন হাসনাত শারজিস্তা অনেক সময় তাদের অবস্থান অনেক কিছু পরিবর্তন বা দলের বাস্তবতা, দলের তাদের যে ফোরামের মিটিংয়ের অনেক কিছু তাদেরকে মানতে হয়, চাইলেও অনেক স্ট্যান্স নিতে পারেন না, টাকা পয়সার বাস্তবতা তো আছেই। কিন্তু এই লিমিটেশনসগুলোর ঊর্ধ্বে পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস এবং ডক্টর কনক সরওয়ার, এই যে দেখেন সেনাপ্রধানের বিরুদ্ধে যে এখন তীব্র জনমত, সেনাপ্রধান যে এখন ওয়াকারুজ্জামান সাহেব যে এখন তীব্র জনরোষের মধ্যে পড়েছেন, একটা কঠিন পরিস্থিতিতে পড়েছেন, সরকারও সেনাপ্রধানের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। আসিফ মাহমুদ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে সেনাপ্রধান এগুলো কি শুরু করেছেন। আসিফ মাহমুদের সাথে ডক্টর আসিফ নজরুল একটা ফোনালাপ ফাঁস হয়েছে, আমি জানি এটা সত্য কিনা। সত্য না হলেও ঘটনা এরকমই যে তিনি ব্যারাকে থাকবেন, তিনি পলিটিক্স নিয়ে এত কথা বলেন কেন? আওয়ামী লীগকে নিয়ে ইনক্লুসিভ রাজনীতি নির্বাচন করতে হবে নাকি, নির্বাচন কয় মাস পর হতে হবে, 18 মাস নাকি, এটা নিয়ে তিনি এত কথা বলবেন কেন? প্রচন্ড ক্ষুব্ধ প্রতিক্রিয়া আসিফ মাহমুদ দিকে, এটা বন্ধ করতে হবে, এগুলোকে সাইজ করতে হবে, রাখা যাবে না তাকে, এরকম একটা অবস্থা। তো এই যে হাসনাত আব্দুল্লাহ একটা ফেসবুক পোস্ট দিয়ে রাজনীতিতে তোল পাড় সৃষ্টি করে দিয়েছেন যে 11 মার্চ সেনা ক্যান্টনমেন্টে যে বৈঠক তাদেরকে ডেকে নিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করার যে অফার তাদেরকে দেওয়া হয়েছে বিভিন্ন কিছুর বিনিময়ে, তোমরা চুপ থাকো, অমুক তমুক, এই সব কিছু ঘটানো সম্ভব হয়েছে পিনাকি ভট্টাচার্য, ডক্টর কনক সরওয়ার, সাংবাদিক ইলিয়াসদের কারণে। এরা ভিতরে অনেক তথ্য জানেন, এগুলো ফাঁস করে দেন এবং এরা কোনো কথা বললে জনমত সেদিকে যায়, যার ফলে এখন রাজনীতিবিদরা সাহস করছেন এদের বিরুদ্ধে কথা বলার। তো দর্শক, এই যে আওয়ামী লীগ পুনর্বাসনের যে উদ্যোগ সেনাপ্রধান নিজে নিয়েছিলেন ভারতের প্রেসক্রিপশনে, এবং জনগণ এখন যেরকম আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আবার সোচ্চার হচ্ছে, গণ অধিকার পরিষদ অলরেডি কর্মসূচি ঘোষণা করেছে এবং আরো বিভিন্ন দল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল হয়েছে, সামনে দেখবেন যে সবাই, এবং আমির জামাতও বলেছেন যে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড। এই পরিস্থিতি ঘটতে পেরেছে এই 3 ব্যক্তির কারণে। এই 3 ব্যক্তি এই ঘটনা ঘটেছে, রাজনীতিবিদদের এই স্থানে এনেছেন। এবং আওয়ামী লীগ নিষিদ্ধের, আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রজেক্ট সম্ভবত বাতিল হবে নিশ্চিত, এবং নির্বাচনে আওয়ামী লীগ থাকতে পারবে না। তো এই বিষয়টা ঘটতে যাচ্ছে এই 3 ব্যক্তির কারণে। এই জন্য আমরা বলবো যে রাজনীতিতে আপনি দল করেন ঠিক আছে, আপনি পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস এবং কনক সরওয়ার যদি কোথাও জরুরি আহ্বান জানান, সে আহ্বানে সাড়া দিবেন। আপনি জামাত শিবির করেন আর যে দল করেন, আপনি যদি বিপ্লবের পক্ষে শক্তি হয়ে থাকেন, তারা আপনাকে বাঁচাবে। তাদের কারণে 75-15 আগস্ট বিপ্লবীদের যেরকম ফাঁসি হয়েছে আপনার সেরকম ফাঁসি হবে না, আমাদের বিপ্লব পরিপূর্ণতা পাবে। কোনো রাজনৈতিক দল শেষ পর্যন্ত আপনাকে বাঁচাতে পারবে না। আসল ঘটনাটা তারা ঘটাবে। আমি দুইটা শক্তির উপর মারাত্মক আস্থা রাখি এখন, পিনাকি ভট্টাচার্য, কনক সরওয়ার এবং ইলিয়াস। এরা একটা গ্রুপ, এরা এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, এই 2 গ্রুপ দেশকে রক্ষা করবে। অতএব এদের আহ্বানে সাড়া দেবেন। জামাতের কথা কিন্তু আমি বলছি না, শিবির এবং এই গ্রুপটা। দর্শক, পিনাকি ভট্টাচার্যের প্রত্যেকটা বক্তব্য নিয়ে আমি বিশ্লেষণ করছি। ডক্টর কনক সরওয়ারের একটা লেখা আপনাদেরকে শোনাচ্ছি। জেনারেল ওয়াকার নাকি তার উইজডম দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে। এখন এটা পারবে না, এটা অলরেডি এইসব প্রজেক্ট খেয়ে এখন ওয়াকার কান্নাকাটি শুরু করেছেন মনে হয়। কারণ এটা 70 দশকের 80 দশক না, সকাল সন্ধ্যা সেনা অভ্যুত্থান করবেন আর জনগণ আঙ্গুল চুষবে, ওইসব কামান টামান জনগণ ভয় পায় না, ওগুলো খেয়ে ফেলতে পারে। জনগণ এখন ডক্টর ইউনূসের উপর ট্রাস্ট রাখে। আওয়ামী লীগকে ফেরাতে সেনাবাহিনীর ভেতরে পালাতক হাসিনার পাঁচাটা সক্রিয় হয়ে উঠেছে। ইনক্লুসিভ ইলেকশনের নামে আওয়ামী পুনর্বাসনের পরিকল্পনা প্রায় চূড়ান্ত। হাসনাত আব্দুল্লাহ সহ আরও 2 জনকে গত 11 মার্চ ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে নরমে গরমে বোঝানোর চেষ্টা চলে। হাসনাতের ফেসবুক স্ট্যাটাস কমেন্টসে জেনারেল ওয়াকারের মুখের নেকাব সরে গেছে। তিনি হাসনাতদের বলেছেন, ইউ পিপল নো নাথিং, ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স, উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাটলিস্ট 40 ইয়ার্স, তোমার বয়সের থেকে বেশি। এছাড়া আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না। এই উইজডম জেনারেল চুপুরি সরাইতে দেয় নাই। শিরিন শারমিন গোপনে পাসপোর্ট করার বিষয়টি ধরা পড়ার পরও তাকে বউয়ের আদরে, মানে জামাই আদরের বিপরীতে সেনা অফিসার্স মেশে থাকতে দেওয়া হয়েছে। আরো অনেক আওয়ামী ক্রিমিনাল ও এখনো তার আশ্রয়ে। আরো যে কত কাহিনী। হাসিনার পাঁচাটা সর্বোচ্চ সুবিধাভোগী এই মুরব্বী এখন উইজডম বা পাণ্ডিত্য ঝাড়ছে। দেখি আপনার উইজডমের দৌড় হেডাম থাকলে আওয়ামী লীগকে পুনর্বাসন করে দেখান। এই যে হুমকিটা কনক সরওয়ার দিয়েছে, এটা ওভারকাম করার কোনো সক্ষমতা সেনাপ্রধানের বাপেরও নেই। শেখ মুজিব কবর থেকে উঠেও পারবে না। তো দর্শক, এই আওয়ামী লীগের কারা কারা সেনাবাহিনীর আশ্রয় ছিল, তাদেরকে কেন সেফ এক্সিট দিয়েছে, এটা কিন্তু কনক সরওয়ার ফাঁস করেছেন। দীর্ঘ তালিকা দিয়েছেন যে আওয়ামী লীগের নেতারা কারা কারা আছে, তাদের একটা বড় অংশ গ্রেপ্তার হয়নি। যারা সেনাবাহিনী আশ্রয় ছিল তাদের কোনো হদিস নেই, মানে তাদেরকে গোপনে পালাতে দিয়েছে। তো এইভাবে দেশবিরোধী যে কোনো তৎপরতা, আওয়ামী পুনর্বাসন, আওয়ামী লীগকে প্রোটেক্ট করার বিভিন্ন তৎপরতা, যেভাবে অনেক দূর দেশের থেকে ইলিয়াস, পিনাকি, কনক সরওয়ার ফাঁস করতে পারছেন। বিশেষ করে সেনাবাহিনীর ভিতরে অনেক তথ্য কনক সরওয়ার সবচেয়ে ভালো জানেন, ইভেন পিনাকি ভট্টাচার্যের চাইতে ভালো জানেন। তো এই বিষয়গুলো রাজনীতির মোড় ঘুরিয়ে দিচ্ছে। এমন এমন তথ্য পিনাকি, ইলিয়াস কিংবা কনক সরওয়ার জানেন, যেটা এনসিপি জানে না, জামাত ইসলামী জানে না, শিবিরও জানে না। তাদের কাছ থেকে সবাই জানে। আবারও বাংলাদেশ উত্তপ্ত হচ্ছে। জুলাই আগস্টে অনেক ইচ্ছা ছিল, কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও রাজপথে আসতে পারি নাই। কিন্তু
এবার রাজপথে নামা লাগলে অবশ্যই নামবো। যেখানে সেনাপ্রধান নিজে প্ল্যান করে যে কিভাবে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যায়, যেখানে সেনাপ্রধান ইন্ডিয়া এবং হাসিনার প্ল্যান বাস্তবায়ন করার জন্য মাঠে নামে, সেখানে তো আমাদের মাঠে নামতেই হবে। রিফাইন্ড আওয়ামী লীগ নতুন এক আওয়ামী লীগকে বাংলাদেশে সকলের সামনে আনতে চায়, যারা জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সাথে জড়িত না। আমি শুধু একটা কথা বলতে চাই, কোনো ভালো মানুষ তো আওয়ামী লীগ করতে পারে না। আপনি কোন আওয়ামী লীগ দিয়ে নতুন রিফাইন্ড আওয়ামী লীগ মাঠে আনবেন, রাজনীতি করার সুযোগ দেবেন? তারাই আবার শেখ হাসিনাকে বাংলাদেশে আনবে না, এই গ্রান্টে আপনি দিতে পারবেন? কারণ আওয়ামী লীগ তো শেখ হাসিনার বিকল্প কাউকে চিন্তা করতে পারে না। হাসনাত আব্দুল্লাহ যে কথাগুলো বলছে এর মাঝে একটা কথা খুব গুরুত্বপূর্ণ, যে সেনাপ্রধান বলছে যে আওয়ামী লীগকে ছাড়া ভালো নির্বাচন হবে না। 2024 নির্বাচনের আগে তো সেনাবাহিনীর প্রধানের দায়িত্বে ছিলেন। বিএনপিকে ছাড়া যে শেখ হাসিনা নির্বাচনটা করলো, তখন তো আপনাকে এই কথাটা বলতে শুনি নাই। যেখানে পশ্চিমা বিশ্ব চাপ দিতেছিল, সারা পৃথিবীর সব দেশগুলো বলতেছিল যে একটা অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। আর এই অংশগ্রহণমূলক নির্বাচন তখনই হবে যখন বিএনপির মতো বড় একটা রাজনৈতিক দল নির্বাচন অংশগ্রহণ করবে। কই, তখন তো বিএনপি নির্বাচনে আসে নাই। আপনি তো শেখ হাসিনাকে সাপোর্ট করলেন। লজ্জা লাগে বলতে, সেনাবাহিনী কিনা পুলিশের আন্ডারে মাঠে নামলো। আর আজকে আপনি বলতেছেন যে আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশে সুন্দর নির্বাচন হবে না। এটা আসলে লজ্জার। আসলে আমি আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রয়োজন দেখি না, বিকজ আওয়ামী লীগ তো 5ই আগস্টে নিষিদ্ধ হয়ে গেছে। অনেকে বলতে পারেন যে আওয়ামী লীগের বিশাল বড় একটা জনসংখ্যা ভোট সংখ্যা আছে, তারা কি করবে? তারা তো সন্ত্রাসীকে সাপোর্ট করতে পারে না। তারা সন্ত্রাসকে সাপোর্ট করতে পারে? আজকে আপনি রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলতেছেন। এই রিফাইন্ড আওয়ামী লীগ দিয়ে বাংলাদেশ আবার নতুন করে বাংলাদেশের মানুষের রক্ত কিভাবে চুষে খাওয়া যায় সেই পরিকল্পনা করবে। আমি সেনাবাহিনীর প্রধানকে একটা কথা বলতে চাই, বাংলাদেশের জনগণ আপনাকে হিরো হিসাবে অ্যাকসেপ্ট করছে, হিরো হিসাবে, যদিও আমরা করি নাই। কারণ ওই 5 আগস্টের পর থেকেই বলতেছি যে রাষ্ট্রপতি, সেনাবাহিনীর প্রধান, একে এত বড় দুইটা পদে, গুরুত্বপূর্ণ দুইটা পদে আওয়ামী লীগের প্রোডাক্ট রেখে কখনো রাষ্ট্র সংস্কার হবে না বলছিলাম। কিন্তু যারা আমাকে অনেক আগের থেকে দেখেন তারা জানেন এই কথাগুলো বলছি, যে এত গুরুত্বপূর্ণ পদে রেখে কখনো রাষ্ট্র সংস্কার হবে না। কই, সত্য হচ্ছে কথাগুলো? হচ্ছে। কিসের সংস্কার? আপনারা চাচ্ছে রাষ্ট্র সংস্কার করতে, তারা চাচ্ছে আওয়ামী লীগকে কিভাবে বাংলাদেশে পুনর্বাসন করা যায়, এটা যাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন। তো সবগুলো বিশ্লেষকের আলোচনা শোনার পরে, সব বিষয়ে জানার পরে আপনাদের কি মনোভাব সেটা অবশ্যই আজকের ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।